আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মামনি, যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। আজ সকালে ঘুম থেকে উঠেই আমার বাবাটা বলতেছে, আম্মু আম্মু শীষ। আমার বাবুর বয়স কিন্তু 2 বছর এখনও পূর্ণ হয় নাই, অথচ আরও রোজার মাস থেকে আরও 1 মাস আগে থেকেই ও কিন্তু বিছানায় শিশি করা বন্ধ করে দিয়েছে। তো শিশি লাগলেই কিন্তু বলে আম্মু শীষ, ঘুম থেকে উঠেই বলে আম্মু শীষ। তো এই অবস্থা মাশাআল্লাহ। আর ও হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু ওর জন্মের এই 1 বছর 11 মাস চলতেছে আর কি। তো 1 বছর 11 মাস পর্যন্ত কিন্তু ওকে প্যাম্পাস পরিয়েই রাখতাম রাতে ঘুমানোর সময়। আর এই 1 মাস রিসেন্টলি আমি খেয়াল করলাম যে ওর প্যাম্পাস যেভাবে পরাচ্ছি আমি রাতে, ঠিক সকালেও ঠিক সেভাবেই উঠতেছে তখন সেভাবেই থাকতেছে, শুকনাই থাকতেছে। যার কারণে আমি ভাবলাম যে ও হয়তো বিছানায় আর শিশি করবে না বা রাতে সারা রাত আর শিশি করবে না। তারপরে যে পরিমাণ তাপ, গরমের একটা পড়ছে আর কি, যার কারণে আমি ভাবলাম যে থাক, ওকে আর প্যাম্পাস পরাবো না, দেখি কী করে। তো মাশাআল্লাহ আর বিছানায় শিশি করে না। প্যাম্পাসটাও আমার বেঁচে গেল, প্যাম্পাসের খরচটাও বেঁচে গেল, আর প্যাম্পাস ওকে রাতে পরিয়ে শোয়ানো লাগবে না। তো আমি ঘুম থেকে উঠে ওকে শিশি করিয়ে ফ্রেশ করে ও ড্রেস চেঞ্জ করে দিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। আর এই যে সকালে নাস্তা তৈরি করেছি, রুটি করেছি আর হচ্ছে ডিম ভাজি করেছি, বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মুচমুচে করে ডিম ভাজি করে নিয়েছি। আর হচ্ছে যে চা করে নিয়েছি। এটা কিন্তু আমি আর আমার মেয়ে খাবো। আর বড় ছেলেটা অলরেডি নাস্তা করে ও চলে গেছে, ওকে নাস্তা আগেই দিয়ে দিয়েছিলাম, ও নাস্তা করে কোচিংয়ে চলে গেছে। ছোটো বাবাটাকেও নাস্তা করিয়ে দিয়েছি, পরোটা করে দিয়েছিলাম আর হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছিলাম, সেটা আমার মেয়ে ওকে খাইয়ে দিয়েছে। তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আবারও দুপুরে রান্না গোছানোর জন্য। তো আজকে দুপুরে রান্না করব করলা ভাজি করব। আর এটা হলো সেই আমার ভাইরাল করলা ভাজি, স্পেশাল করলা ভাজি। আর আজকে আমার এই করলা ভাজির রেসিপি দেখার জন্য আমার খুব খুব কাছের একজন ভাবি, তিনি হচ্ছে আমাকে বলেছিলেন যে ভাবি আপনার করলা ভাজির রেসিপিটা একটু সুন্দর করে দিয়েন। আর আমাকে ফোন করেই বলেছিলেন যে আমাকে একটু ভালো করে বলেন আর আপনার ব্লগেও আপনি সুন্দর করে দিবেন আর কি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করব আজকে। আর যতটুকু বলার তাকে মুখে বলেছি। আপনাদের ভাইয়ার যখন পোস্টিং ছিল কালীগঞ্জে, তো তখন হচ্ছে যে আমি ওখানে ছিলাম বাসা নিয়ে। আর ওই ভাবিও আমার পাশেই ছিল। ভাইয়া আছে বিদ্যুৎ অফিসে চাকরি করেন। আর এখন পোস্টিংয়ের সূত্রে আমরা চলে আসছি, যশোরে থাকি, আপনাদের ভাইয়া থাকে খুলনায়। আর ভাবি চলে গেছে তার হাজব্যান্ডের সাথে পাবনাতে। তো পাবনা থেকে ভাবির সাথে সবসময় আমার কথা হয়, প্রতিদিনই প্রায় কথা হয়। এবং কথা শুরু করলে দেখা যায় যে আধা ঘন্টা 45 মিনিট ধরে কথা বলেই যায়। তো এত কথা কি বলি জানি না, আসলে তার সাথে কথা বলতে গেলে এত পরিমাণে মনের মিলটা থাকে, যার কারণে কথাই শেষ হতে চায় না। আর একটা থেকে আরেকটা প্রসঙ্গ যে কিভাবে বেরিয়ে আসে এটাও বুঝতে পারি না। যাই হোক, বোধহয় সারাদিন সারা রাত কথা বললেও শাপলা ভাবির সাথে কথা বলা শেষ হবে না। তো আমি যার কথা বললাম এতক্ষণ ধরে, তার ভাবির নাম হচ্ছে শাপলা। তো এই আর কি। এখন ভাবির রিকোয়েস্টের এই করলা ভাজিটা নিয়েই কথা বলি। তো করলা ভাজি করার জন্য আমি কিন্তু করলা মাঝখান থেকে চিড়ে বিচি ফেলে দিয়ে তারপর সুন্দর করে মিহি করে কুচি করে নিয়েছি, সাথে কিছুটা আলু দিয়েছি আর দিয়েছি প্রায় করলা সমতুল্য পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন কুচি। ভাজা রসুনটা কিন্তু দাঁতের নিচে পড়লে বেশ মজাই লাগে খেতে। আর প্রথমে তো আমি করলাটাকে কেটে সুন্দর করে করলা আলু একসাথে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর একটু লবণ মেখে ঝুড়িতে দিয়ে সুন্দর করে চটকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময়। তারপর ওর তিতাটা বেশ গায়ে থেকে বের হয়ে একদম সফট নরম একটা সবজি তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি তারপর কড়াইতে তেল দিয়ে, আর এই আমার বিখ্যাত কড়াই, এটাও আমি ছাড়তে পারবো না, এটা ছাড়া আমি রান্না করে শান্তি পাই না। কত যে ফ্রাই প্যান কিনেছি, বাট এটাতেই শান্তি পাই। তো তারপর কড়াইতে তেল দিয়ে আমি করলাগুলো ফার্স্টে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়েছি, দিয়ে তারপর সুন্দর করে নাড়তে নাড়তে আস্তে জালে অল্প অল্প করে ঢেকে দিয়েছি, আবার একটু আগলা করেছি। এভাবে করেই রান্না করে নিয়েছি। তো এতটাই মিষ্টি হয় এই করলা ভাজিটা, আর তেতো তো লাগেই না। আমার ছোট বাচ্চাটাও এই করলা ভাজি দিয়ে সুন্দর করে পেট ভরে ভাত খেয়ে নেয়। আমার বড় ছেলে মেয়ে সবার খুব পছন্দের করলা ভাজি। তো করলা ভাজি করে নিয়েছি, আর এই যে এদিকে মাছটা ভুনা করে নিয়েছি। তো
তো এই মাছটা কিন্তু আমার ছোট ছেলের খুব পছন্দের মাছ। এটা হচ্ছে সেই বিখ্যাত পাঙ্গাস মাছ। তো অনেকেই পাঙ্গাস মাছের নাম শুনলে বলবেন পাঙ্গাস মাছ, তো পাঙ্গাস মাছটা আসলে আমরাও খেতাম না আগে, বাট এখন নদীর যে পাঙ্গাসটা এটা কিন্তু খেয়ে মজা পেয়ে গেছি। এই যে আমার ছোটো বাবার জন্য কিন্তু ভাত নিয়ে নিলাম আর এক পিস মাছ নিয়ে নিলাম, ওকে সুন্দর করে এই মাছ দিয়েই ভাতটা খাইয়ে দেব। তো এটা কিন্তু আমার মেয়ে খাওয়াবে, আর আমি ওদিকে এখনও রান্না শেষ হয়নি, তো রান্নায় চলে গেলাম আর একটু ডাউল রান্না করব। তো এখানে আমি কিন্তু বুটের ডালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে একটু সিটি মেরে নিয়েছি, নিয়ে 2টা সিটি মারলেই এনাফ, 2টা সিটি মেরে নিয়েছি, নিয়ে তারপর একটু ঘুটে লবণ হলুদ দিয়ে পানি দিয়ে এই আর কি রান্না করব আর কি, তেলে দিব। তো একটু ঘন থাকবে, আবার মানে ঘন আর পাতলার মাঝামাঝি একটা যে ইয়াটা আর কি ওইটা থাকবে। তো বেশি পাতলাও করব না, একদম ঘনও করব না, এরকম। তো ডাল রান্না করতেছি, আর হচ্ছে যে করলা ভাজিটা করেছি, আর মাছটা ভুনা করে নিয়েছি। তো এটাই দুপুরে রান্না বান্না আর কি হয়ে গেল। তো দুপুরে রান্না শেষ করে তারপর কিন্তু কাজ শেষ হয় না, আর আমি কিন্তু আরেকটা কাজ করে ফেলেছি এই মাস থেকে। মনের দুঃখে আমার হেল্পিং হ্যান্ড খালাকে বাদ দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে সে ক্লান্ত হয়ে গেছে। অনেক বাসায় সে কাজ করে, আর তার বয়সটাও বেশ ভালোই হয়েছে। তো এত কাজ সে করে পারে না আসলে। সবার বাসায় কাজ করতে গেলে দেখা যায় যে আমাকে একটু ভালোবাসে বেশি, কারণ হচ্ছে সে মানে আমার বাবার বাড়িতে তার জীবনের প্রথম কাজ করা শুরু করেছে। আজ থেকে 25-30 বছর আগের কথা। সেই সময় তার বিয়ে হয়ে যখন সে এখানে আসলো নতুন, তখন থেকেই সেই নতুন বিবাহিত জীবন থেকেই তার জীবনের কাজ শুরু হয়েছে। আর আমার বাবার বাড়িতেই ছিল তার প্রথম কাজ। আমার দাদি তাকে ঠিক করে দিয়েছিল আমার মার সাথে আর কি হেল্প করার জন্য। তো আমরা 2 ভাই বোনই তখন ছোট ছিলাম, এই কারণে মা একা একা পারতো না, তো উনি মাকে খুব হেল্প করতো, সব কাজ করে দিত আমাদের। তো সেই থেকেই তার কাজের জীবন শুরু, আর তার পুরোটা জীবনই মানুষের বাসায় কাজ করতে করতে একদম জীবনের শেষ পর্যায়ে সে চলে এসেছে। এখন সে এতটা পেরে ওঠে না, আবার ছাড়তেও পারে না, কারণ সে আমাদের সবাইকে এতটাই ভালোবাসে এবং আমাদের প্রতি তার অনেক মায়া হয়ে গেছে, যার কারণে সে কাউকে বাদ দিয়ে, মানে কাকে বাদ দিয়ে কাকে রাখবে এটাই বুঝে পারে না, আর কাউকে ছাড়তেও পারে না। তো আমি দেখলাম যে তার জানের উপরে উঠে যাচ্ছে, সে এত কষ্ট কিভাবে করবে, যার কারণে আমি নিজে থেকেই তাকে বাদ দিয়ে দিলাম। বললাম যে থাক, তার আর আমার এখানে কাজ করার প্রয়োজন নাই। কেন বলেছি সেটাও একটু কষ্ট নিয়ে বলেছি, কারণ আমি আসলে একটু সকাল সকাল কাজ করতে বলেছিলাম তাকে। তো সে আসলে আমাকে একটু ভালোবাসে বোধহয়, এই জন্য আমার কাজটা একটু দেরি করে করে। তো আমি কিছুই বলি না, কারণ আসলে তাকে আমি খুবই ভালোবাসি। ছোটোবেলায় তার হাতে ভাত মাখা খেয়ে আমি বড় হয়েছি। তো না পারি তাকে কিছু বলতে, না পারি আমি নিজেও সহ্য করতে, কারণ আমার তো ছোট্ট একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে নিয়ে আমার সংসারের কাজ করে ওঠাটা খুব কষ্টকর হয়ে যায়। মানে দেখা যায় তার আশায় বসে থাকি, অথচ সে দেরি করে আসে। তো এই কারণেই আর কি আমি তাকে বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, জানি না কি হবে, হয়তো পেরে উঠবো কি না উঠবো তাও বুঝতে পারতেছি না। আল্লাহ ভরসা, দেখি কি হয়, আল্লাহ কি করেন। চেষ্টা করব আর কি সকাল সকাল নিজে একা একাই সব কিছু করে নেওয়ার জন্য। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে পারি, বাট বাচ্চাটার জন্য সমস্যা হয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে কাজ করে ওঠাটা খুব কষ্টকর। তো আজকে এই গল্পটা এই পর্যন্তই থাক, এই গল্প আরেকদিন বলবো আর কি। তো আমি কিন্তু দুপুরে রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর রেস্ট করেছি, আর সন্ধ্যায় এসেছিলাম, একটু পাকান পিঠা তৈরি করেছিলাম। পাকান পিঠা তৈরি করেছি, করে খেয়ে দিয়ে তারপর এই যে নামাজে চলে আসছি। আর আমার বাবাটা কিন্তু আমাকে নামাজে দেখলেই সে নামাজ পড়া শুরু করে দেয়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।